আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সংসদ অধিবেশনের দ্বিতীয় দিনে হবে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে প্রাপ্ত নোটিশের নিষ্পত্তি। রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশ নেবে বিরোধী দল। প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে রেলপথে আজও বাড়ির পথ ধরেছেন অনেকে। ঠিক সময় ছেড়েছে আন্তনগর ট্রেনগুলো, তেমন চাপ নেই বাস টার্মিনালে। দিনাজপুরের কাহারোলে কাল খাল কাটা কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কৃষি সহ আর্থসামাজিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের আশা পানি সম্পদ মন্ত্রী। ইরানে যৌথ বাহিনীর হামলায় 15 জন নিহত। মার্কিন সামরিক বিমানকে আকাশ সীমা ব্যবহার করতে দেয়নি সুইজারল্যান্ড। রণতরী পাঠানোর খবর অস্বীকার করল ফ্রান্স। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন আজ সকাল 11টা থেকে এই অধিবেশন শুরু হওয়ার কথা এবং অধিবেশনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এছাড়া জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ সংক্রান্ত বিধি 71-এর আওতায় পাওয়া নোটিশ নিষ্পত্তি করা হবে। একই সাথে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাব এবং এ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। অধিবেশনে অংশ নেওয়ার আগে জামায়াত ইসলামীর সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় বিরোধী দল অংশ নেবে। এছাড়াও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা উত্থাপন করা হবে। রাষ্ট্রপতির ভাষণের আলোচনা মানে তো তার উপর আলোচনা করে সীমাবদ্ধ থাকবে না, আর অনেক আলোচনা হবে। সেই সময় আলোচনা অংশগ্রহণ করবো আমরা ইনশাল্লাহ। ওয়াকআউটটা পরে আমরা সংসদে উত্থাপন করব, সরকার কি বলে তার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো। আজকেও খানিকটা উত্তাপ তৈরি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের বিষয় নিয়ে, এবং সে বিষয়ে আপনি জানেন সরকারি দল শপথ নেয়নি। এই বিষয়ে বিরোধী দল যদি শপথ নিয়েছেন, এবং আজকে সেই শপথের নেয়ার সবশেষ সময় যেহেতু 30 সময়সীমা থাকার কথা। কিছুক্ষণ আগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সেই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, তিনি স্পষ্ট করেছেন সঙ্গে রাষ্ট্রপতি শুধুমাত্র সংসদ অধিবেশন আহ্বান করেছেন, সেখানে কোনো সংবিধান সংস্কার পরিষদ সভা আহ্বান করেননি এবং সংবিধানে তার কোনো অস্তিত্ব নেই। এখন গণভোটের রায় অনুযায়ী যদি সংবিধান সংস্কার পরিষদ সংবিধানে অন্তর্ভুক্ত করতে হয়, তবে তা আগে সংসদে আলোচনা করতে হবে। আলোচনা করার পর সেটি পাশ যদি হয়, সেক্ষেত্রে সেটি সংবিধানে আগে সংযুক্ত হতে হবে, তারপর শপথের বিষয়টি সামনে আসবে। এর পাশাপাশি আরেকটি বিষয় নিয়ে আপনি জানেন যে এরই মধ্যে আলোচনা তো জন্ম দিয়েছে, সেটি স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের বিএনপি থেকে পদত্যাগের বিষয়, এবং তাদের দুইটি পদত্যাগপত্র আমরা গতকাল দেখেছি। সেখানে বলা হচ্ছে তারা বিএনপির সকল পর্যায়ে থেকে তারা পদত্যাগ করেছেন। তবে সালাউদ্দিন আহমেদ বলছেন তারা শুধুমাত্র তাদের দলীয় যে পদ, অর্থাৎ নির্বাহী কমিটির যে সদস্য পদ এবং সেই সঙ্গে তাদের যে স্থায়ী কমিটির সদস্য পদ, সেখান থেকে তারা পদত্যাগ করেছেন। দলের যেই প্রাথমিক সদস্য পদ রয়েছে সেখান থেকে তারা পদত্যাগ করেননি। যদি সেখান থেকে তারা পদত্যাগ করতেন, সেক্ষেত্রে 70 অনুচ্ছেদ অনুযায়ী, সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী তাদের সংসদ সদস্য পদ বাতিল হয়ে যেত। আর সালাউদ্দিন আহমেদ বলছেন সেক্ষেত্রে এই 70 অনুচ্ছেদের যেই বিষয়গুলো রয়েছে, সেই ক্ষেত্রে তাদের যেহেতু প্রাথমিক সদস্য পদ রয়েছে, ফলে তাদের সংসদ সদস্য পদ খারিজ হওয়ার বা বাতিল হওয়ার কোনো ধরনের সুযোগ নেবার সম্ভাবনা নেই। এর বাহিরে কিছুক্ষণ আগে আমরা জামায়াত ইসলামের যারা সংসদ সদস্য রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা বলছেন যে তারা রাষ্ট্রপতির যে ভাষণের উপর আজকে যে ধন্যবাদ জ্ঞাপনের যে প্রস্তাব রয়েছে, সেই প্রস্তাবে তারা অংশ নেবেন। তবে সেখানে তারা রাষ্ট্রপতির যে এই ভাষণ দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই, সেটি মূলত তারা তাদের ভাষণে উত্থাপন করতে পারেন। কেউ কেউ বলেছেন তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। এর পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের বিষয় নিয়ে তাদের পক্ষ থেকে আজকে সংসদে যেই আলোচনার সুযোগ রয়েছে, সেখানে তারা উত্থাপন করবেন। ট্রেনে ঈদযাত্রার তৃতীয় দিন আজ প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন অনেক নগরবাসী। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় অনেক অভিভাবক সন্তানদের নিয়ে আগেভাগেই বাড়ির পথে রওনা হচ্ছেন। কেউ কেউ আবার ঈদের আগের ভিড় এবং সম্ভাব্য ভোগান্তি এড়াতে পরিবারের সদস্যদের আগেভাগেই গ্রামের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। এই যাত্রা শুরু হলেও কমলাপুর রেল স্টেশনে আজ খুব বেশি ভিড় দেখা যায়নি। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া 7টি আন্তনগর ট্রেন নির্ধারিত সময়ে স্টেশন ছেড়েছে। ট্রেন ছাড়ার ঠিক আগে যাত্রীরা প্ল্যাটফর্মে জড়ো হলো। ট্রেন ছেড়ে যাওয়ার পরপরই আবার প্ল্যাটফর্মগুলো ফাঁকা হয়ে যায়। ট্রেনগুলোতেও সিটের বাইরে অতিরিক্ত যাত্রী চোখে পড়েনি। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কমলাপুর রেল স্টেশনে র্যাব, পুলিশ, রেলওয়ে পুলিশের উপস্থিতি দেখা গেছে। ফ্যামিলি নিয়ে যাওয়া একটা বিপজ্জনক, ঈদের সময় এটা সবসময় ঘটেই থাকে, যার কারণে আগেই আমরা টিকিট কাটছি যে ফ্যামিলি পাঠিয়ে দেই। অন্যান্য বারের থেকে এবার একটু মোটামুটি ভালো মনে হইতেছে। একটা
আলাদা আনন্দ কাজ করতেছে যে পরিবারের সঙ্গে ঈদ করব, সময় কাটাবো। প্রত্যেকটাই রাইট টাইমে যাবে, সবগুলাই লাইনে দেওয়া আছে, কোনো শিডিউলের কোনো বিপর্যয় নাই। এদিকে ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় এখনো রাজধানী বাস টার্মিনালগুলোতে ঘরমুখ মানুষের তেমন ভিড় নেই। তবে এবারে ঈদযাত্রায় নতুন অভিযোগ উঠেছে। গন্তব্য অনুযায়ী টিকিট না দিয়ে অনেক যাত্রীর কাছ থেকে শেষ গন্তব্যের ভাড়া নেওয়া হচ্ছে। অন্যদিকে জ্বালানি তেলের সংকটের শঙ্কা আর পাম্পে দীর্ঘ লাইনের কারণে বিপাকে পড়েছেন পরিবহন মালিকরাও। এতে করে ঈদযাত্রা কতটা স্বস্তির হবে তা নিয়ে শুরু থেকেই কিছুটা অনিশ্চয়তা ছিল। তবে যাত্রীদের অনেকেই বলছেন তারা সহজেই টিকিট পেয়েছেন। অনলাইনের পাশাপাশি কাউন্টার থেকেও টিকিট নিতে তেমন কোনো ভোগান্তি হয়নি। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন ঈদের 3 দিন আগে থেকে বিশেষ সার্ভিস চালু হবে। যাত্রী চাপ সামাল দিতে পর্যাপ্ত বাস প্রস্তুত রাখা হয়েছে। ৪৫ বছর পর আবারও ফিরে আসছে খাল খনন কর্মসূচি। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই কর্মসূচি নতুন করে বাস্তবায়ন করতে যাচ্ছেন তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। কাল দেশের ৫৮ জেলায় একই সাথে খনন কর্মসূচি শুরু হচ্ছে। দিনাজপুরের কাহারোলের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী। প্রথম দফায় ৬ মাসে ১২০০ কিলোমিটার, পর্যায়ক্রমে ৫ বছরে ২০,০০০ কিলোমিটার নদীনালা খালবিল খনন করা হবে। পানি সম্পদ মন্ত্রী বলছেন এর মাধ্যমে সেচ ও কৃষি সুবিধা বাড়বে, জলাবদ্ধতা কমবে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতাও। এক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন মন্ত্রী। সাধারণ মানুষও স্বচ্ছতা চায়। নদীমাতৃক বাংলাদেশে শিরা উপশিরার মতো ছড়িয়ে আছে নদীনালা, খালবিল। প্রকৃতির এই অপার সম্পদ কাজে লাগিয়ে কৃষিভিত্তিক স্বনির্ভর বাংলাদেশ গড়তে ১৯৭৭ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি পরিচালিত করেছিলেন। ৩,৬৩৬ কিলোমিটার খাল খনন করে সেচ ব্যবস্থার সম্প্রসারণ, বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা দূরীকরণে রেখেছিলেন বড় ভূমিকা। যেই সফল কর্মসূচিতে ছাত্রাবস্থায় অংশ নিয়েছিলেন বর্তমান পানি সম্পদ মন্ত্রীও। সে সময়ে আমরা এদেশের মানুষ অনেক সুবিধা পেয়েছি এবং জনগণ উপকৃত হয়েছে। আমাদের বয়সও ছিল তখন কম। আমরা প্রেসিডেন্ট জিয়ার নেতৃত্বে যখন স্কুলে পড়ি তখন খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। কিন্তু সেই সফল কর্মসূচি কতটা এগিয়ে নিতে পেরেছে পরবর্তী সরকারগুলো? কেননা দখলে দূষণে এরই মধ্যে হারিয়ে গেছে দেশের অনেক নদীনালা, খালবিল। ইরান জুড়ে অব্যাহত যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনীর তাণ্ডব। ইসফাহান প্রদেশে মিসাইল হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। শাহিনশাহ শহরে IRGCর হেডকোয়ার্টারে সিরিজ বিস্ফোরণের খবর পাওয়া গেছে, তবে হতাহতের বিষয়ে কিছুই জানা যায়নি। হামলা হয়েছে আরও বেশ কয়েকটি শহরে। IRGCর 2 সিনিয়র কমান্ডারকে হত্যার দাবি করেছে তেল আবিব। পাল্টে জবাব দিয়ে যাচ্ছে ইরানও। কুয়েত বিমানবন্দরে হামলা চালিয়ে রাডার সিস্টেম ধ্বংস করেছে। ইরাকের এরবিলে টার্গেট করা হয়েছে একটি তেল শোধনাগার। সৌদি আরব, ইরাক, বাহরাইন, জর্ডান, সংযুক্ত আরব আমিরাতেও ড্রোন মিসাইল ছুড়েছে তেহরান। একাধিক ড্রোন ভূপাতিতের দাবি করেছে রিয়াদ। ইসরায়েলের নেসজিওনা শহরে ইরানের হামলায় ক্ষয়ক্ষতির ফুটেজ প্রকাশ